দরজা খুলে আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। একটি সুন্দরী বছর 25-এর মেয়ে দাঁড়িয়ে আছে ইমরানের পাশে। ইমরান আমার হাজবেন্ড। 28 বছরের সংসার আমাদের 3 ছেলে মেয়ে দেশের বাইরে সেটেল করে নিয়েছে। আমাদের সঙ্গে ওদের কোনো যোগাযোগ নেই। শেষ কথা হবার সময় বড় ছেলে বলেছিল, মা তুমি যদি ওই লোকটাকে ছেড়ে চলে আসো তবেই কেবল আমাদের 3 ভাই বোনের সঙ্গে থাকতে পারবে। তা না হলে এমনিতে শুধু ফোনে খবর নিয়ে আমরা কেউই সম্পর্ক টিকিয়ে রাখতে চাই না তোমার সাথে। আমি দরজা থেকে সরে ওদেরকে ভেতরে আসতে দিলাম। জানি ইমরান এখন বলবে, বুঝেছো শেফালি, মেয়েটি অসহায়। তারপর মেয়েটির নাম ঠিকানা জানাবে, কেন মেয়েটিকে সে বিয়ে করলো সেটাও বলবে। আমাকে বোঝাবে কি নিদারুণ কষ্টে মেয়েটি দিন যাপন করছিল। তাই মেয়েটিকে অসহায় অবস্থায় ছেড়ে দেওয়া ঠিক হতো না। না না, এইসব আমার মন গড়া কথা নয়। আগেও একবার ঘটেছে। তখন প্রচন্ড শক পেয়েছিলাম, কান্না করেছিলাম। প্রথমে বিশ্বাসই করিনি। মেয়েটির নাম ছিল আইরিন। হাই হিল আর গাঢ় লিপস্টিক দেয়া আইরিনকে তখন মোটেই আমার অসহায় লাগেনি। অথচ ইমরান আমাকে আইরিনের অসহায়ত্বের গল্প শুনিয়েছিল। প্রতিবাদ করেছিলাম বটে, কিন্তু তা ঢাকা পড়ে গিয়েছিল বাঙালি মুসলিম পুরুষদের জানা শুধু দুটো ইসলামিক নিয়মের মধ্যে। 1, মেয়েরা পর্দা করবে, আর 2, ছেলেরা 4 বিবি একসাথে রাখতে পারবে। ওরা শুধু এই দুটো নিয়ম জানে। অথচ ইসলামে যে নামাজ, রোজা, জাকাত, নমনীয়তা, দৃষ্টির হেফাজত, স্ত্রীকে সম্মান দেওয়া সহ আরো অনেক কিছু আছে, তা সম্পূর্ণ এড়িয়ে যেতে পারলে এরা বাঁচে। আমি না পারতে সব মেনে নিয়েছিলাম। আমি রান্না করতাম। ইমরান আর আইরিন খাবার টেবিলে বসে খেতে খেতে হাসাহাসি করত। আমাকে ইমরান কখনো বলেনি, তুমিও বসো শেফালি, একসাথে খাই। আমাকে আমার বেডরুমটা ছেড়ে দিতে হয়েছিল। আমার জায়গা হয়েছিল গেস্ট রুমে। এখনো আমি সেখানেই থাকি। মজার ব্যাপার হলো, আইরিনের সাথে ইমরানের সংসার টিকেছিল 1.5 বছর। তারপর 12 লাখ টাকা দেনমোহর নিয়ে ডিভোর্সের পথে হেঁটেছিল আইরিন। সেসব অবশ্য 5 বছর আগের কথা। এখন যে মেয়েটি ইমরানের সাথে এসেছে তাকে নিয়ে আমার বিন্দুমাত্র কৌতূহল নেই। আমি আমার ঘরে এসে দরজা লাগালাম। ঘরটা অন্ধকার করে খাটে গিয়ে বসলাম। আমার একটু নির্জনতা বড় বেশি প্রয়োজন এখন। ফিরে গেলাম 28 বছর আগে। আমার বয়স তখন 14। বাবা মৌলভী মানুষ। তিনি নামেই মৌলভী, কাজের দিক থেকে ভণ্ড। হ্যাঁ, ভণ্ড। অথচ বাবার বন্ধু আজমল চাচাও একটা মসজিদের ইমামতি করতেন। তিনি হাফেজ ছিলেন। আমাকে অসম্ভব স্নেহ করতেন। তিনি ছিলেন অমায়িক মানুষ। অন্য কেউ সালাম দেবার আগে তিনিই দিতেন। চাচিকে সংসারের কাজে সাহায্য করতেন। কোনো মেয়ে আশেপাশ দিয়ে হেঁটে গেলে ভুলেও ফিরে তাকাতেন না। বাচ্চাদের কোরআন শিক্ষা দিয়ে কোনো অর্থ নিতেন না। তো বাবা যখন আমার বিয়ে ঠিক করলেন বিপত্নিক ইমরান আহমেদের সাথে, তখন ইমরানের বয়স 32 আর আমার 14। আজমল চাচা বাবাকে বলেছিলেন, ভাই আমাদের মেয়েটার বয়স তো অনেক কম, এখন বিয়ে দেওয়া কি ঠিক হবে? ওর ঋতুস্রাব হয়ে গেছে, অতএব এখন ও আর ছোট নেই। বাবার কিছুটা রাগান্বিত উত্তর। কিন্তু ছেলেটির বয়স শেফালি মায়ের তুলনায় অনেক বেশি। চাচার কণ্ঠে আকুতি। ছেলেদের বয়স কোনো ব্যাপার না আজমল। বাবা এবার আরো বিরক্ত। মানতে না পারলেও কিছুক্ষণের জন্য আপনার কথা মানছি ভাই, কিন্তু এটা জানা কি দরকার নেই পাত্রের আগের বউ কি কারণে নিজেকে শেষ করে দিল? যতদূর জেনেছি মেয়েটি করেছিল। আপনার কি নিজের মেয়েকে সে ছেলের হাতে দিতে একটুও বুক কাঁপছে না? আপনার কি জানতে ইচ্ছে করছে না আগের মেয়েটি ঠিক কী কারণে এমন কাজ করলো অথবা বাধ্য হলো করতে? মেয়ে মানুষের শরীরের তেল বেশি। এরা কিছু হতে না হতে গায়ে দেয়, ফ্যানের সাথে ওড়না ঝুলে নিজেরাও ঝুলে পড়ে, যা ইচ্ছা তাই করে। আর আজমল, শুনে রাখো, আমার মেয়ের বড় ঘরে বিয়ে হচ্ছে তাই হয়তো তুমি সেটা মানতে পারছো না। আসলে অন্যের ভালো কেউ দেখতে পারে না। তুমি এখন যাও তো, বিরক্ত করো না। আমার মেয়ের বিয়ে আমি এখানেই দিব, আর 1 সপ্তাহের মধ্যেই দিব। বাবা প্রায় চিৎকার করে কথাগুলো বললেন, আর আজমল চাচা মাথা নিচু করে চলে গেলেন। আমার বিয়ে হয়েছিল দ্বিগুণ বয়সেরও বেশি বিপত্নিক ইমরানের সাথে। 14 বছরের আমি বিয়ের রাতে থরথর করে কাঁপছিলাম। সেদিন রাতের কথা আর নাই বা বলি। যখন জ্ঞান ফিরেছিল তখন প্রায় 12 ঘন্টা কেটে গেছে। আর তার চেয়েও আশ্চর্য ব্যাপার, পরদিন রাতেও আমাকে একই বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। আমি কোনো ছাড় পাইনি। ইমরান আমাকে বুঝিয়েছিল স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর বেহেস্ত প্রাপ্তি হয়, যা আমি আমার বাবার মুখে মায়ের উদ্দেশ্যে বহুবার শুনেছি। কিন্তু একটা প্রশ্ন বাবা বা ইমরান কাউকে কখনো করা হয়নি, আর তা হলো স্ত্রীর যত্ন করা, সেটা হোক শারীরিক কিংবা মানসিক। তা কি পুরুষ মানুষের কর্তব্যের মধ্যে পড়ে না? অতি অল্প বয়সে আমি পর 3 বার মা হয়েছিলাম। আমার বয়স তখন 18 পেরোয়নি। নিজেকে কেমন পাগল পাগল লাগতো। মাত্র 18 বছরের তরুণীকে তখন আর ইমরানের ভালো লাগতো না। না শারীরিক টান, না মানসিক টান, কোনোটাই আমার প্রতি তার ছিল না। আমি তখন ছিলাম তার কাছে 3 বাচ্চার মা। এখন আমার বয়স 42 আর ইমরানের 60। 60 বছর বয়সী ইমরানের 25 বছর বয়সী একটা মেয়ের সাথে দুষ্টু মিষ্টি হাসির আলাপ, খিলখিল হাসি ভেসে আসছে। আমি খানিকটা জোর করে কানে বালিশ চাপা দিয়ে শুয়ে পড়লাম। যদিও এসবে আমার এখন আর কষ্ট হয় না। 3 সন্তানের জননী হবার কিছুদিন পরে যখন জানতে পেরেছিলাম ইমরানের নারীদের প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে, তখনই বুঝতে পেরেছিলাম আমার ভবিষ্যৎ। কিন্তু সন্তানদের মায়া ত্যাগ করা খুব কঠিন। তাছাড়াও আমার জায়গা কোথায়? বাবা কি আমাকে গ্রহণ করতেন নিজের বাড়িতে? না, সেটা সম্ভব হতো না। বয়স যাই হোক না কেন, মেয়েরাও ইমরানকে পছন্দ করত। না, সে যে অত্যন্ত সুপুরুষ আমি এই কথা বলবো না, তবে টাকার গন্ধ মানুষকে উন্মত্ত করে দেয়। আর সেটা যদি লোভী মেয়ে মানুষ হয় তাহলে তো কোনো
কোনো কথাই নেই। যত যাই কিছু হোক, সকালে আমাকে দরজা খুলে বের হতেই হলো। কিন্তু এইবার আর আমার নাস্তা বানাতে ইচ্ছা করলো না। আমি বাসা থেকে বের হয়ে গেলাম। তবে আমি একেবারে বের হয়ে আসিনি। আসলে ওই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছিল। কিছুক্ষণ খোলা বাতাস পাওয়ার জন্যই আমি বাসা থেকে বের হয়েছিলাম। কোথায় যাব জানি না, এমনি হাঁটছিলাম। ঠিক এমন সময় আমার পাশে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। শেফালিনা, আমি আয়শা। চিনতে পারিসনি? আরে মনে নেই ছোটবেলায় আমরা কত একসাথে খেলেছি? আমি হা করে কিছুক্ষণ আয়শার দিকে তাকিয়ে থাকলাম। চমৎকার ফুলহাতা ঢোলা সালোয়ার কামিজ আর মাথায় সুন্দর করে ওড়না দেওয়া মেয়েটিকে দেখে 30-এর বেশি লাগেই না। ও প্রায় জোর করে ওর বাড়িতে আমাকে নিয়ে গেল। মধ্যবিত্ত বাড়ি, কিন্তু চারপাশে রুচির ছাপ স্পষ্ট। আয়শা আমার জন্য নাস্তা নিয়ে এলো। সত্যি বলতে কি আমি ক্ষুধার্ত ছিলাম। নাস্তা খেয়ে যখন চায়ে চুমুক দিচ্ছি, তখন মনে হলো এতক্ষণে যেন মাথার ভারটা কিছুটা কমেছে। আয়শা নানান ধরনের গল্প করছে, কিন্তু আমি সযত্নে ইমরানের কুকর্মের কথাগুলো লুকিয়ে গেলাম। একসময় জিজ্ঞেস করলাম, যতদূর মনে পড়ে তোর বিয়ে হয়েছিল আশরাফ নামের কারো সাথে। বিয়েতে আমি যেতে পারিনি। উনি এখন কোথায় জব করছেন? ও একটা স্কুলে চাকরি করতো। মানে আমাদের ডিভোর্স হয়ে গেছে। মানে অনার্স পড়তে পড়তে আমার বিয়ে হয়। শ্বশুরবাড়ি থেকে প্রচন্ড চাপ ছিল আমি যেন আর পড়াশোনা না করি, কিন্তু আমি শুনিনি। পড়াশোনা চালিয়ে গেলাম, একটা চাকরিও জুটিয়ে নিলাম। কিন্তু এটা আশরাফের একবারই পছন্দ হলো না। আর আমিও ক্যারিয়ারের সাথে স্যাক্রিফাইস করতে রাজি নই। যে পুরুষ নিজের স্ত্রীর সাফল্য দেখতে পারে না, সে আবার কেমন স্বামী? তাছাড়াও সংসারে অভাব অনটন লেগেই থাকতো। বেশিরভাগ দিন না খেয়ে থাকতে হতো, অথবা খাবার জুটলেও সেটা পরিপূর্ণ হতো না। আশরাফের জন্য আলাদা খাবার তুলে রাখা হতো, কিন্তু শ্বশুর শাশুড়ি ননদ সবাই ভাগাভাগি করে খেয়ে নেবার পরে আমার আর খাবার কিছুই থাকতো না। আশরাফ কোনোদিনও বলেনি, চলো আমরা দুজন না হয় ভাগ করে খাই। সেই অবস্থায় আমার চাকরি অত্যন্ত জরুরি ছিল। তারপরে তোকে করতে দিল চাকরিটা? আমি একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। উপায় ছিল না। ও বুঝে গিয়েছিল আমাকে আটকাতে পারবে না। তালাকের হুমকি দিয়েছিল, আমি আমলে নেইনি। কিছুদিন পর দেখলাম তার একটা গার্লফ্রেন্ড হয়েছে, অর্থাৎ পরকিয়া। বুঝতেই পারছিস, আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আর তুই বের হয়ে এলি সম্পর্ক থেকে। অবশ্যই আমার স্বামী অন্য মেয়ের প্রতি আসক্ত, এটা কি মানা সম্ভব? হয়তো আবার কয়েকদিন পর বিয়েও করতো, বলতো 200 দিন মিলেমিশে থাকো। আমার দ্বারা এইসব সম্ভব না। এখন কি একাই থাকিস? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম। তা কেন? আমি আবার বিয়ে করেছি আমার সমমনা এমন একজন ব্যক্তিকে, এবং আমি অসম্ভব সুখে আছি। গল্প শেষ করে আমি বের হয়ে এলাম। আমাকে ফিরতে হবে আবার সেই নরকে। দেখতে হবে আমার 60 বছর বয়সী স্বামীর রঙ্গলীলা। যদি আমি পড়াশোনাটা কমপ্লিট করতে পারতাম, যদি আমার একটা চাকরি থাকতো, তাহলে কি আজকে আমাকে এইসব নাটক দাঁড়িয়ে দাঁড়িয়ে স্থির হয়ে দেখতে হতো? না, আর না। আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, আমার চাকরিও নেই, কিন্তু আমি 3টে সুযোগ্য সন্তান মানুষ করতে পেরেছি ওদের বাবার ছায়ার আড়ালে। আমি আমার ছেলে মেয়েদের কথা শুনবো। আমি ইমরানকে ছেড়ে যাব। তাতে যদি আমার গুনাহ হয়, হবে। এতদিন যে গুনাহের ভয় আমি করেছি, তা কেন যেন ভিত্তিহীন মনে হলো। আমার মনে হলো সৃষ্টিকর্তা কি আমার মনের কষ্ট বুঝতে পারবেন না? অবশ্যই পারবেন, কারণ তিনি সর্বজ্ঞ। সূর্য তখন মধ্য গগনে। জানি কানাডায় এখন রাত, তবুও আমি আমার ছেলেকে ফোন করলাম। ওই পাশ থেকে 2টো রিং হতেই ঘুম ঘুম চোখে ছেলের উদ্বিগ্ন কণ্ঠ। মা, কি হয়েছে? আমাকে নিয়ে যাবি বাবা? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর উত্তর এলো, অবশ্যই মা। একটা সপ্তাহ ধৈর্য ধরো, আমরা 3জনই দেশে আসছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালাম। এখন শুধু 1 সপ্তাহ, বড়জোর 1 মাসের অপেক্ষা। তারপর নিশ্চয়ই আমার ছেলেমেয়েরা আসবে, আমাকে এই নরক থেকে বের হতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ সুবর্ণা শারমিন নিশির লেখা 28 বছর পর গল্পটি পড়ে শোনাচ্ছিলাম। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।